ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাতের নেতৃত্বে যে 11 দলীয় জোট হয়েছিল, যে জোটের অন্যতম শরিক জামাত এবং এনসিপি, এই দুটো রাজনৈতিক দল নির্বাচনের মাঠে তারা যেভাবে বিজয়ী হওয়ার জন্য প্রত্যয় ব্যক্ত করেছিল এবং শতভাগ নিশ্চিত ছিল যে কোনো ছলে বলে কৌশলে ম্যাটিকুলাস ডিজাইন বলেন, ভোটের মাঠে প্রতিযোগিতা বলেন, তারাই ক্ষমতায় আসছে। এবং তারা যে আত্মবিশ্বাসী হয়ে পড়েছিল, সেই আত্মবিশ্বাসের মূলে তাদের ত্রিমাত্রিক নেগোসিয়েশন ছিল। তাদের সঙ্গে পশ্চিমা দুনিয়ার চমৎকার একটি সম্পর্ক গড়ে উঠেছিল। ইউরোপ এবং আমেরিকা তাদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছিল। ভারতের সঙ্গে তারা মোটামুটি একটা নিউট্রাল সম্পর্ক গড়ে তুলেছিল। চীন এবং পাকিস্তান, এই দুটো রাষ্ট্র তাদের সর্বশক্তি দিয়ে জামাতের যে 11 দলীয় জোট তাদেরকে সহযোগিতা করেছিল। অধিকাংশ যারা নির্বাচন পরিচালনা করছিল, সেই নির্বাচন পরিচালকদের মধ্যে যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্যান্য যারা উপদেষ্টা আছেন, তাদের একটা বিরাট অংশ জামাত এবং এনসিপির পক্ষে ছিল। বিপক্ষে যে কারা ছিল সেটা তখনও পর্যন্ত বোঝা যায়নি। কিন্তু নির্বাচনের ঠিক একদিন দুই দিন আগে সম্ভবত দিল্লির সঙ্গে বিএনপির একটা ভালো নেগোসিয়েশন হয়ে যায় এবং যে কোনো কারণে হোক শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে বিএনপির পক্ষে ভোট দেওয়ার জন্য গোপনে গোপনে তলে তলে গুপ্তভাবে নির্দেশনা জারি করে, ফলে ভোটের মাঠে যাকে বলা একটা অস্বাভাবিক যে ফলাফল সেটা আমরা দেখতে পাই। আমরা যারা রাজনীতির বিশ্লেষক ছিলাম, আমরা ধরে নিয়েছিলাম যে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করছে না এবং তারা শেখ হাসিনা যেভাবে প্রথম দিকে বলছিলেন যে যেহেতু নৌকা নেই, নো বোট নো ভোট, আমাদের ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না। তো তাই যদি হয় তাহলে আমরা ধরে নিয়েছিলাম যে সাকুল্যে সেই 2024, 2018 কিংবা 2014 সনে যে ভোটার উপস্থিতি হয়েছিল তার চেয়ে 5 থেকে 6% ভোট আরও কম কালেক্ট হবে। বাকি ভোট কালেকশনের জন্য তাদেরকে মূলত সিল পেটাতে হবে এবং এটা ছিল একটা জেনারেল ম্যাথমেটিক্স। কিন্তু বাস্তবে দেখা গেল যে না, আমরা যে প্রেডিক্ট করেছিলাম সেটা আওয়ামী লীগের সিদ্ধান্তের কারণে উল্টে যায়। অসংখ্য ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হয় এবং তারা বিএনপিকে ভোট দেয় এবং বিএনপি বিজয়ী হয়ে যায়। বিএনপি বিজয়ী হওয়ার পর সঙ্গত কারণে জামাতের মধ্যে নিদারুণ প্রতিক্রিয়া দেখা দেয়। তাদের মন খারাপ হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়, তারা ভেবে পায় না হোয়াট শুড ডু, কী করা উচিত। তাদের যে 17 মাসের সাজানো গুছানো সংসার সব তছনছ হয়ে যায়। তারা প্রশাসনের বিভিন্ন জায়গাতে যেভাবে তাদের পছন্দের মানুষ বসিয়েছিল, যেভাবে তারা হেলে দুলে রাষ্ট্র পরিচালনা করছিল এবং যেভাবে তাদের কথা মতো সবকিছু চলছিল, কূটনীতিবিদরা তাদের সেই মগবাজারে আসছিল, ব্যবসায়ীরা দলে দলে জামাতের আমিরের সেই আনুগত্য প্রকাশ করার জন্য, সোহবত প্রকাশ করার জন্য, বায়াত গ্রহণ করার জন্য যেভাবে ছুটাছুটি করছিল, তাতে জামাত মনে করেছিল যে তারাই এমিরেটস প্রতিষ্ঠা করতে যাচ্ছে এবং তাদের নেতা আমিরুল মোমিনিন হতে চলেছেন। ঠিক সেই জায়গাটাতে অলনে ছাড়েন জনাব তারেক রহমান সাহেব এখন জাতির নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। কথাটা বললাম আমাদের তথ্যমন্ত্রী জনাব জহিরুদ্দিন স্বপন, তিনি বলেছেন জনাব তারেক রহমান সাহেব তিনি জাতির নেতা। এই শব্দটি সিঙ্গুলার নাম্বার, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি শব্দ। তিনি তাকে বলতে পারতেন যে জাতীয় নেতা, কিন্তু জাতীয় নেতা তো তিনিও জাতীয় নেতা, তার মতো শত শত জাতীয় নেতা আছে। আমি গোলাম মোল্লা রনি, আমিও একজন জাতীয় নেতা। পুরো জাতি যাকে চেনে, পুরো জাতির একটা বিরাট অংশ যাদেরকে মনে করে যে না এরা নেতা হওয়ার যোগ্য, তারাই জাতীয় নেতা। তো সেই অর্থে জনাব তারেক রহমান সাহেব জাতীয় নেতা হবে। কিন্তু জাতির নেতা মানে সুপ্রিম কমান্ডার, ইমামুল আজম, এরকম মানে, বা হুজ্জাতুল ইমাম, নেতাদের নেতা, সর্দারে আজম, বা হজরতুল আল্লাম। আরবিতে যে এই শব্দগুলো আমরা সবসময় ব্যবহার করি, ঠিক যেমন কাজী উল কুজ্জাত মানে কাজীদের কাজী। তো জাতির নেতা বলতে যেটা বোঝায় সিঙ্গুলার নম্বর, এই জাতির একজনই নেতা আছেন, তিনি জনাব তারেক রহমান, এটাই স্পষ্ট।
তো এই সকল কথা আমার মতো সাধারণ মানুষ যখন বুঝতে পারে, তখন জামাতের লোকজন তো বুঝতে পারে যে বিএনপি মূলত জনাব তারেক রহমান সাহেবকে জাতির পিতা কথাটা না বলে জাতির নেতা হিসাবে মূলত তাকে কর্তৃত্ব, দ্য লিডার, এখন একটা সময় বলবে দ্য লিডার বলতে তারেক রহমান সাহেবকে বোঝানো হবে। যেমন দেখা গেল যে যদি লিডার বলতে কাউকে বোঝানো হয় উত্তর কোরিয়াতে কিমকে বোঝানো হয়, যদি বাপু বলতে কাকে ভারতে বোঝানো হয় তাহলে মহাত্মা গান্ধীকে বোঝানো হয়। তারপর কায়েদে আজম বলতে যদি কাউকে বোঝানো হয়, কায়েদে আজম মানে নেতাদের নেতা। কায়েদ শব্দ অর্থ নেতা, আর আজম মানে নেতাদের নেতা। তাহলে আপনি বলেন তো কায়েদে আজম বলতে আপনি কাকে বুঝেন? মোহাম্মদ আলী জিন্নাহকে বোঝেন। তো এখানে জনাব তারেক রহমান সাহেবের যে জাতির নেতা, এই শব্দটি আপনি যদি ব্যাখ্যা করেন, এটি মূলত দ্য গ্র্যান্ড লিডার, দ্য সুপ্রিম লিডার, দ্য কায়েদ আজম, এরকম শব্দের সঙ্গে মানানসই। তো এই জিনিসগুলো বিএনপি করছে, খুব কৌশলে করছে। তাদের মধ্যে তো অনেক বুদ্ধিমান লোক আছে, বুদ্ধিশুদ্ধি আছে, তারা জানে যে কি করে ন্যারেটিভ তৈরি করে তাদের নেতাকে একেবারে সম্মান, মর্যাদা, ক্ষমতার কেন্দ্রে, সুপ্রিম পর্যায়ে পৌঁছে দেওয়া যায়। তো এই জিনিসগুলো তারা করছেন। এই জিনিসগুলো করার ফলে কি হলো, জামাত মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং জামাত এবং বিএনপির যে সম্পর্কটি, সেই সম্পর্কটি এখন রীতিমতো সংঘাতের দিকে চলে যাচ্ছে। আপনারা জানেন যে ইতিমধ্যে সেই সংঘাতের কতগুলো লক্ষণ ফুটে উঠেছে। সামনে যে 12 তারিখে জাতীয় সংসদের অধিবেশন ডাকা হয়েছে, এই অধিবেশনে আসলে কি হয়, কে কিভাবে আচরণ করে, জামাত সেখানে কিভাবে অংশগ্রহণ করে, তারপর সেই অধিবেশনের মধ্যে উচ্চকক্ষ, নিম্নকক্ষ, জুলাই সনদ এবং জুলাই সনদ পাশ করার জন্য বিশেষ যে শপথ নেওয়ার কথা ছিল জুলাই চার্টারে, এই সকল বিষয় নিয়ে সেখানে কি হবে না হবে এটা নিয়ে জাতি এখন দ্বিধা বিভক্ত। তবে আমি যতটা আন্দাজ করতে পারি, সে আন্দাজ হলো যে জামাতকে আপনি 78টা সিট বলেন আর 38টি সিট বলেন, ডাজ নট ম্যাটার, এখনো পর্যন্ত জামাতের যে সংঘবদ্ধ শক্তি রয়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, এখনো পর্যন্ত যে কোনো জায়গাতে একটা মব করার যে ক্ষমতা জামাতের আছে, এটার 100 ভাগের 1 ভাগ ক্ষমতা বিএনপির নেই। বিএনপি যেটা আছে সেটার ব্যাপক জনপ্রিয়তা, আর সাম্প্রতিক সময় যে রাষ্ট্র ক্ষমতা বিএনপি পেয়েছে, এই রাষ্ট্র ক্ষমতার উপরও কিন্তু একছত্র কর্তৃত্ব তার স্থাপিত হয়নি। আমরা স্পষ্টভাবে বলে দিতে পারি টু দি পয়েন্টে, নাম ধরে ধরে, প্রধানমন্ত্রী কার্যালয়ে কয়জন জামাতের লোক আছে, প্রধানমন্ত্রীর আশেপাশে কয়জন জামাতের লোক আছে, মানে আমি যাদের নাম বলতে পারি তাদের বাইরে আরো অনেক বহু সংখ্যক আছে। তাহলে বোঝার চেষ্টা করুন যে জামাত কোথায় কোথায় ঢুকে গেছে। প্রশাসন, মিলিটারি, তারপর শেষে পুলিশ থেকে শুরু করে অন্যান্য যেই জায়গাগুলোতে বিএনপি খুব বিশ্বাস করে, যাদেরকে বিএনপির নিজেদের লোক মনে করে নিয়োগ দিয়েছে, তারা যে প্রকৃতপক্ষে তারা যে জামাতের লোক, এটা বিএনপি না জানলেও জামাত খুব ভালো করে জানে। এবং এই যে আমরা বাংলাতে একটা শব্দ ব্যবহার করি আদতে, মানে অনেকে এটা ভুল করেন, আদতে বলতে অনেকে মনে করেন আসলে, অরিজিনালি, কিন্তু ঘটনাটা তা না। আদতে মানে আদিকালে, কোনো এক সময়, ওয়ান্স আপন এ টাইম। তো আসলে আদতে মানে আদিকালে, ওয়ান্স আপন এ টাইম, যদি কেউ জামাত করে থাকে, সে মৃত্যুর পূর্ব পর্যন্ত ইয়া জামাতি ইয়া শিবিরি এই কথা বলেই তিনি মরতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। কাজী আদিকালের জামাত, আদিকালে জামাতের প্রতি যারা অনুরক্ত, তারা সবাই ঘুরে ফিরে জামাতের দিকে যাবেন এবং জামাত সেই জিনিসটি জানে। ফলে এখন বিএনপির লোকজন যে লম্ফ দিচ্ছেন, ঝম্প দিচ্ছেন, কথা বলছেন, হুমকি দিচ্ছেন, ধামকি দিচ্ছেন, এটি দেখে জামাত মুস্কি হাসছে যে আমরা যখনই টিপ দেব, যখনই আমাদের রিসেট বাটনে চাপ দেওয়া হবে, যখন আমরা চাইব
এবং ডাকবো আয় আয় আয়, আমাদের দিকে চলে আয়, অমনি তারা সব কিছু ছেড়ে দিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দাড়ি পাল্লা জিন্দাবাদ বলে ছুটে চলে আসবে। আর তারই প্রেক্ষিতে আপনি দেখুন, এই পবিত্র মাহে রমজান মাসে জামাতের যে কর্মকাণ্ড, সেখানে কোনো ফ্রাস্ট্রেশন নেই, হতাশা নেই, তারা বরং বিএনপিকে থ্রেট দিতে যাচ্ছে। তারা বিভিন্নভাবে বিএনপিকে ব্যাধিগ্রস্ত রাখার চেষ্টা করছে। তারা বলছে বিএনপি ক্ষমতায় এসছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, তাদের বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে, তারা এই কাজগুলো করেছে। বিএনপির বিরুদ্ধে তারা যে ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করেছে যে আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি ভারতের আধিপত্যবাদের কারণে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বর্তমান সরকার শেখ হাসিনার চাইতেও আরো বেশি ভারত প্রেমী হয়ে পড়েছে, মোদির আপনজন হয়ে পড়েছে। এখন তারা যেভাবে ভারতীয় দূতাবাসের লেজুর বৃত্তি করছে, যেভাবে ভারতীয় দূতাবাসকে প্রিভিলেজ দিচ্ছে, যেভাবে দিল্লির দিকে ছুটাফেরা করছে, এরপরে যেমন আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী, সেই স্বরাষ্ট্রমন্ত্রী তো তাকে জামাতের যারা লোকজন রয়েছে তারা উপাধি দিয়ে ফেলেছে, তাকে সবাই ডাকছে সালাউদ্দিন, কেউ বলছে দিল্লি সালাউদ্দিন, কেউ বলার চেষ্টা করছেন যে সে হলো কি শিলন সালাউদ্দিন। তিনি আসামের যে শিলন যে শহর, সেখানে তিনি ছিলেন, এই জন্য তার নাম হয়ে গেছে শিলন সালাউদ্দিন। তাহলে চিন্তা করুন যে আমাদের দেশে কুকথা কিন্তু বাতাসের চেয়ে দ্রুত বেগে ছুটে। এখন এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে চাঁদাবাজ বানিয়ে দিয়েছেন, জামাত বিএনপিকে জালেম বা এক জালেম গেছে আর এক জালেম আসছে এটা বানিয়ে দিয়েছে, এটা সহজে যাবে না। এখন সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর তার নামের সাথে যে তিনটি যে বিশেষণ জামাতের যারা লোকজন রয়েছে তাদের বট বাহিনী আলটিমেটলি সিল মেরে দিয়েছে, দিল্লি সালাউদ্দিন, সালাউদ্দিন, শিলং সালাউদ্দিন, এবং তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন। ফলে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তিনি যত ভালো কাজ করার চেষ্টা করেন না কেন, ওই ট্যাগের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন। তো যেটা বলছিলাম যে এখন জামাত যেটা চাচ্ছে, যে কোনো মূল্যে জুলাই সনদে যেভাবে স্বাক্ষর করা হয়েছে, এমনকি বিএনপি যে বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেই বিষয়গুলো আন্দোলনের মাধ্যমে, লড়াইয়ের মাধ্যমে বিএনপিকে চাপের মধ্যে ফেলে সেই বিষয়গুলো আদায় করে নেওয়া, এবং সেই কাজগুলো তারা করে যাচ্ছে। এবং রোজার মাসে আমরা দেখলাম যেমন বিএনপি এখন বলছে যে সংবিধানে এই জিনিস নেই। তো জামাতের আমির মিয়া গোলাম পারওয়ার তিনি বলছেন যে আরে আপনি সংবিধানের কথা বলছেন, সংবিধান অনুযায়ী যদি আপনি ধরেন তাহলে তো সংবিধান অনুযায়ী শেখ হাসিনা প্রধানমন্ত্রী, বৈধ প্রধানমন্ত্রী, তাহলে আপনি আছেন কেন? যদি আপনি সংবিধানকে মানেন তাহলে তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারই অবৈধ, আর নির্বাচন কমিশন অবৈধ, আর সেই নির্বাচন কমিশন আর সেই অবৈধ সরকার যদি একটা অবৈধ নির্বাচনের মাধ্যমে আপনাদেরকে নির্বাচিত করে থাকে, আপনাদেরই তো মিয়া বৈধতা নাই। কি সমস্ত কথাবার্তা বলেন সংবিধান নিয়ে? কাজেই যে বিপ্লব হয়েছে, বিপ্লবের আদর্শ তুলে ধরুন, যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের যে আদর্শ, নীতি, চাহিদা, এগুলো পূর্ণ করুন। আর মুনাফিকি করবেন না, যে সকল কথা হয়েছে সেই সকল কথা রক্ষা করুন, ওয়াদা রক্ষা করুন, ওয়াদার বরখেলাপ করবেন না, আদারওয়াইজ আমরা যা করার তাই করব। কি করবেন তারা? তারা শেখ হাসিনার বিরুদ্ধে যা কিছু করেছেন সেই কাজগুলো করবেন। শেখ হাসিনার বিরুদ্ধে তাদের নিজস্ব লোক দ্বারা তারা সেনাবাহিনী, পুলিশ বাহিনী, তারপর সচিবালয়ে কি করেছেন আপনারা জানেন। তারা তাদের নিজস্ব লোক দ্বারা যাত্রাবাড়িতে, উত্তরাতে, মোহাম্মদপুরে, রামপুরাতে, মহাখালীতে কি করেছেন আপনারা সেটা জানেন। সেই কাজগুলো, অর্থাৎ আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী দল, শক্তিশালী যাকে বলে সরকার ব্যবস্থা, এবং একজন আয়রন লেডিকে তারা যেভাবে নাকানি চুবানি খাইয়েছেন ঘোলা পানিতে, সেই তুলনায় তারা যদি এখন আঙ্গুলটি একটু বাঁকা করেন, তাহলে জনাব তারেক রহমান সাহেবের জন্য, জনাব সালাউদ্দিন সাহেবদের জন্য কি ধরনের পরিণতি ডেকে আনতে পারে, পরিস্থিতি তৈরি হতে পারে, এটা আকার ইঙ্গিতে জামাত তাদের বক্তব্য দ্বারা বোঝানোর চেষ্টা করছে। এখন বাকযুদ্ধ চলছে, সেই বাকযুদ্ধের পরিণতি কোন পর্যায়ে যাবে সেটা ঈদের পরে হয়তো আমরা দেখতে পাবো। তবে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে এনসিপি এবং জামাত খুব সহজে বিএনপিকে ছাড়বে না।
দর্শক, ভোট তো হয়ে গেছে, গত 12ই ফেব্রুয়ারি ভোট হয়ে গেল। সেই ভোটে আমরা ফলাফলটাও পেয়ে গেছি। আমরা জানি যে বিএনপি এককভাবে 209টা আসন পেয়েছে, জামাত এককভাবে 68টা আসন পেয়েছে, এনসিপি 6টা আসন পেয়েছে। এই ব্যাপারগুলো আমরা জানি। নির্বাচনের পরে এনসিপি নিজেদেরকে তৃতীয় বৃহত্তম দল হিসেবে দাবি করছে। অবশ্য দাবি করার যথাযথ কারণও রয়েছে। তারা 30টি আসনে ভোট করেছে, সেই 30টি আসনে জামাতের সমস্ত ভোট পেয়েছে। সেই ভোট অনুসারে 3% ভোট তাদের হয়ে গেছে। 3% ভোট যেহেতু পেয়েছে, সেহেতু তৃতীয় সর্বোচ্চ ভোট তারা যে পেয়েছে, এটা বাস্তবতা। যদিও জাতীয় পার্টির ভোট এত কম কেন হলো সেটা নিয়ে অনেক গবেষণা হয়তো হবে। আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি, সেটা তো একটা বড় ফ্যাক্ট রয়েছেই। সব কিছু মিলিয়ে সব ইকুয়েশনগুলোই মোটামুটি আমরা জানি। এমনকি কেন্দ্রভিত্তিক রেজাল্টও নির্বাচন কমিশন থেকে প্রকাশ করা হয়েছে। এবার সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা ছিল, সেই ব্যাপারটার ফলাফল সামনে এসেছে। সেটা হচ্ছে পোস্টাল ভোট। পোস্টাল ব্যালটের মাধ্যমে যে ভোট নেওয়া হয়েছে, দেশের বাইরে থেকে বেশিরভাগ যে ভোট নেওয়া হয়েছে, সেই ভোটে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। যে আলোচনাটা ভোটের আগে থেকে বহু বিশ্লেষক করার চেষ্টা করেছেন, যে আলোচনাটা করে বিএনপিকে রাজনৈতিকভাবে সচেতন করা কিংবা সাবধান করার চেষ্টা করেছেন, এবং যে কারণে সাবধান করার চেষ্টা করেছেন, সেই আশঙ্কাটাই সত্য হয়েছে পোস্টাল ভোটে। পোস্টাল ভোটের হিসাবে দেখা যাচ্ছে বিএনপির চাইতে জামাত অনেক বেশি ভোট পেয়েছে। কি ভয়াবহ একটা ব্যাপার! যদি পোস্টাল ভোটের ওই ব্যাপারটা মানে পোস্টাল ভোট যেগুলো এসেছে 4 লাখ 4.5 লাখ মতো, সেই ভোটের জায়গায় যদি আরও অনেক ভোট আসতো, ধরা হয় যে 1 কোটির বেশি তো প্রবাসী ভোটার, তো পোস্টাল ভোট যদি 50 লাখ এসে যেত, তাহলে কি আমরা ভোটে যে ফলাফল দেখেছি, সেই ফলাফল উল্টে যেতে পারত? অবশ্যই উল্টে যেতে পারত। এবং পোস্টাল ভোট নিয়ে অনেক সমালোচক তো এমন সমালোচনাও করেছেন যে পোস্টাল ভোটে মেটিকুলাস ডিজাইন করেছিলেন প্রফেসর ইউনুস এবং তার সাজানো নির্বাচন কমিশন, যেন নির্দিষ্ট একটা পক্ষ এই ভোটে সুবিধা পায়। সেই ব্যাপারটা আলোচনায় ছিল, সমালোচনা করেছেন অনেকে। আবার পোস্টাল ব্যালট যাওয়ার পরে বিভিন্ন দেশ থেকে, সৌদি আরব, কুয়েত, কাতার সহ বিভিন্ন দেশ থেকে, যে সকল, বাহরাইন থেকে যে সকল ভিডিও আসছিল যে একজনের কাছে শত পোস্টাল ব্যালট, একজনের কাছে এত পোস্টাল ব্যালট কিভাবে গেল, সেই ব্যাপারগুলোর নিষ্পত্তি কিন্তু নির্বাচন কমিশন করেনি। চলুন একটু জেনে দেখি পোস্টাল ভোটের ফলাফলটা কেমন, এবং সেই ফলাফলটা মানে পোস্টাল ভোটের সংখ্যা যদি যা ছিল তার চাইতে 5 গুণ বেশি হতো কিংবা আরেকটু বেশি হতো, তাহলে নির্বাচনে কি ইফেক্ট ফেলতো সেই ভোটগুলো। থাকবেন দর্শক, বলছিলাম পোস্টাল ভোটের কথা। পোস্টাল ব্যালট যখন বিদেশে যায়, তখন আপনারা নিশ্চয়ই বহু ভিডিও দেখেছেন, অনেকগুলো ভিডিও দেখেছেন, বিভিন্ন দেশ থেকে এসেছে। সৌদি আরব থেকে সব থেকে বড় ব্যাপারটা আমরা দেখেছি, শত অন্তত 400-500 ব্যালট একজনের কাছে, এক ঠিকানায় 400-500 ব্যালট এবং একজনের কাছে। এবং বিভিন্ন সোর্স দাবি করেছে যে যার কাছে এই 400-500 ব্যালট গিয়েছেন, তারা একটি দলের সদস্য। তারা মানে এই ব্যাপারগুলো একটা প্ল্যানিং করে, একটা আইডি দিয়ে তুলে এই ব্যাপারগুলো করেছে, এবং সেখানে ভোট টেম্পারিং করা হয়েছে কিনা সেই বিতর্ক কিন্তু ছিল। বিএনপি জোরালো কোনো পদক্ষেপ তৈরি করতে পারেনি নির্বাচন কমিশনে। বিএনপি হয়তো মনে করেছিল যে পোস্টাল ভোটের আমাদের প্রয়োজন নেই, আমরা দেশের ভোটেই জিতে যাব। কিন্তু বিএনপি একটা ইকুয়েশনে বোধহয় মানে হয়তো ঠিকই করেছিল, যে তারা বুঝে গিয়েছিল যে 5-6 লাখ মানে পোস্টাল ভোট, এই 5-6 লাখ ভোট আর বাংলাদেশে এসে যদি সবও মানে টেম্পারিং করা হয়, তাহলে আর কি প্রভাব ফেলবে, আমরা তো এমনিই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবো। এই ভাবনাটা কিংবা এই আত্মবিশ্বাসটা তাদের মধ্যে বোধহয় ছিল।
কিন্তু পোস্টাল ভোটের রেজাল্ট যখন আসলো তখন যে আলোচনাটা, যে আশঙ্কাটা, যে বক্তব্যগুলো বিভিন্ন বিশ্লেষক দেওয়ার চেষ্টা করেছেন নির্বাচনের আগে, সেটাই বোধহয় সত্য হয়ে গেল। নাগরিক টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে পোস্টাল ভোট জামাত পেয়েছে 45.88%, বিএনপি পেয়েছে মাত্র 30.28%। 15%-এরও বেশি জামাত পোস্টাল ভোট বেশি পেয়েছে। তার মানে কি বিদেশে যারা চাকরি করে তারা অধিকাংশই জামাত করে, তারা অধিকাংশই এনসিপি করে? এটা একটা বড় বিষয়। আবার পোস্টাল ব্যালটে মানে যারা বিদেশে বিএনপি যারা করেন, যারা বিদেশে রয়েছেন, তারা কেন পোস্টাল ভোট দেওয়ার ব্যাপারে উৎসাহী হলো না? অনেকে বলেন যে মানে যে ভোটগুলো এসেছে তার ম্যাক্সিমামই জামাত অর্গানাইজ করে তাদের ভোটার যারা যেখানে আছে তাদের সঙ্গে যোগাযোগ করে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন নিশ্চিত করেছে, এবং জামাতের সাংগঠনিক একটা সিদ্ধান্তই ছিল এই ব্যাপারে, যেখানে বিএনপি অনেকটা উদাসীন ছিল। বিএনপির উদাসীনতা হাড়ে হাড়ে তারা টের পেত যদি জামাতের ভোটারদের নিবন্ধন সংখ্যা ওই মানে 45% এখন যেটা হয়েছে, যেটা 4.5-5 লাখ ভোটারের মধ্যে, সেই নিবন্ধন সংখ্যা যদি 50 লাখ কিংবা 70 লাখ হয়ে যেত, তাহলে কিন্তু বিএনপি খুব ভালোভাবে টের পেত যে এই গাফিলতি করার রেজাল্টটা কি হতে পারে। কি বলছে গণমাধ্যম? সেখানে বলছে যে ইসির চূড়ান্ত ফলাফল বিশ্লেষণ করে জানা যাচ্ছে 45.88 জামাত, 30.28% বিএনপি পেয়েছে। এমনকি পোস্টাল ভোটের জোয়ারে দুটি আসনের চূড়ান্ত ফলাফলও পাল্টে গেছে। 2টি আসনের ফলাফল পাল্টে গেছে, যেটা আরও অনেক আসনের ফলাফল পাল্টে দিতে পারত। নির্বাচন কমিশনের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটের চূড়ান্ত ফলাফল বিশ্লেষণ করে এইসব তথ্য পাওয়া গেছে। প্রবাসীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এবারই প্রথম তারা ভোট দিতে পেরেছে। বাংলাদেশেও যারা মানে ভোট কেন্দ্রে যেতে পারবে না, যারা আবেদন করেছে কিংবা কারাগারে যারা রয়েছে, তারা কিছু সংখ্যক ভোট দিয়েছেন। ইসির তথ্য মতে পোস্টাল ভোটের নিবন্ধন করেছিলেন 15,20,093 জন। এর মধ্যে ভোট দিয়েছেন 10,63,874 জন। বাতিল হয়েছে 57,898 ভোট। মোট ভোট প্রদানের হার 69.99%। 15 লাখের বেশি রেজিস্ট্রেশন হওয়ার পরেও কিন্তু 10 লাখের একটু বেশি ভোট পড়েছে। ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় জামাত ইসলামী একাই পেয়েছে 4,88,114 ভোট, যা 45.88%। বিএনপি পেয়েছে 3,22,144 ভোট, 30.28%। এনসিপি পেয়েছে 52,840 ভোট। বিশাল ভোট পেয়েছে এনসিপি বিদেশ থেকে। এটা একটা বড় বিপুল পরিমাণ ভোট। 4.96% ভোট পেয়েছে পোস্টাল ভোটে এনসিপি, যেটা দেশের চাইতে প্রায় 2% বেশি। পোস্টাল ব্যালটের কারণে সিরাজগঞ্জ 4 ও মাদারীপুর 1 আসনের সাধারণ ভোটের ব্যবধান ঘুচিয়ে জয় ছিনিয়ে নিয়েছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। দুইটি আসনে দুইটি জামাত পোস্টাল ব্যালটের কারণে, পোস্টাল ভোটের কারণে ফলাফল পাল্টে দিয়েছে। ইসি সংশ্লিষ্টরা বলছেন সিরাজগঞ্জ 4 আসনে সাধারণ ভোটে বিএনপির এম আকবর আলী এগিয়ে থাকলেও পোস্টাল ভোটে জামাতের রফিকুল ইসলাম খান 2,119 ভোট পেয়ে 594 ভোটের ব্যবধানে চূড়ান্ত বিজয় নিশ্চিত করে। এছাড়া মাদারীপুর 1 আসনেও বিএনপির নাদিরা আক্তার সাধারণ ভোটে এগিয়েছিলেন, কিন্তু পোস্টাল ব্যালটে বাংলাদেশ খেলাফত মজলিসের সাইদুদ্দিন আহমেদ হানজালা 1,398 ভোট পেয়ে 385 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। ব্যাপারটা এই দুইটা মানে আসনের ফলাফলটাই বিএনপির বুঝে নেওয়ার জন্য যথেষ্ট যে পোস্টাল ভোটের যে ব্যাপারটা, বিদেশ থেকে 5 লাখ মতো ভোট এসেছে, সেই ভোট যদি আরও বেশি হতো এবং মানে রেজিস্ট্রেশন যদি আরও বেশি হতো, জামাত প্রথমবারে হয়তো যতটুকু পেরেছে ততটুকু তারা গুছিয়ে নিয়েছে। বিএনপি এই ব্যাপারে কোনো ধরনের কোনো সাংগঠনিক দক্ষতা দেখাতে পারেনি। আবার পোস্টাল ব্যালট নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে বিদেশে, সেই সব মিলিয়ে একটা আলোচনা কিন্তু ছিল যে পোস্টাল ব্যালটই কিন্তু অনেক আসনের ভোটের ইকুয়েশন চেঞ্জ করে দিতে পারে। সেটা আমরা দেখেছি, দুইটা আসনের হিসাব নিকাশ পাল্টে দিতে পেরেছে। এটা কিন্তু একটা বড় ব্যাপার। দর্শক, আপনার কি মনে হয়
এই ব্যাপারে বিএনপি গা ছাড়া ভাব যেটা দেখিয়েছে, সেই দেখানোটা পোস্টাল ব্যালটের ভোটের সংখ্যা যদি আরও বেশি হতো তাহলে কি বিএনপির জন্য একটা বড় বিপদ হতে পারত? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।